নমস্কার। আমাদের সঙ্গে এখন রয়েছেন মা মহিষমর্দিনীর যিনি প্রতিমা শিল্পী, সেই স্বপন চন্দ্র পাল মহাশয়। ওনারা চার পুরুষ বংশ পরম্পরায় কালনাগঞ্জের এই মা মহিষমর্দিনীর মূর্তি প্রস্তুত করছেন। তো আপনাকে আমি জিজ্ঞাসা করব যে মানে কিভাবে, আপনি কতটা কি জানেন যে আপনাদের চার পুরুষ থেকে কিভাবে এই মূর্তির তৈরির ব্যাপারটা কিভাবে এলো, মানে আপনারা দায়িত্বটা কিভাবে পেয়েছিলেন? এই ঠাকুর তো আপনার এখানকার ঠাকুর ছিল না, এটা ছিল রানাঘাটের ঠাকুর। তা সেই ঠাকুর ওখানে কাঠামো বিসর্জন দেওয়ার পর কলকাতার দিকে না গিয়ে কানলার দিকে উজুনে কাঠামোটা ভেসে আসে এবং কানলার ঘাটেই মা ঘুরতেন। এখানকার যে পুরনো ব্যবসা সমিতির যে সেক্রেটারি ছিলেন তিনাকে স্বর্ণ দেন এবং তিনার স্বর্ণ দেওয়াতে এই মা আবির্ভূত হয় এখানে। তারপরে সে তখনকার তো মানে মনে এখানে সব তো চড়া ছিল, গঙ্গার চড়া, সেই চড়াতে কোনো রকম তুলে নিয়ে এসেছিলেন মাকে দিয়ে, তালপাতার ছাউনি দিয়ে প্রথম পুজো হয়। আচ্ছা, তারপরে মা মূর্তি তৈরি করার তখনকার শিল্পী করেছিল, কিন্তু যে শিল্পী করুক হয় নিরুদ্দেশ হয়ে যেত, না হয়তো আননর্মাল হয়ে যেত, মানে কেউ সুস্থ থাকতো না। এই ভয়ে মায়ের মূর্তি করার লোক আর পাওয়া যায়, ভয় পেত সবাই ভয় পেত। তারপরে এখানকার যে বাণজ্য মশাই যে সেক্রেটারি ছিলেন সে তখন খবর পান যে আমার দাদু বা আমার বাবা তখন শিল্পী হয়ে উঠেছিলেন এদিকে আমাদের নবদ্বীপের পাশে পাটুলি জায়গা। আচ্ছা, ওখানে আপনার বাড়ি পাটুলি? ওইখানে আমাদের আসল বাড়ি। আচ্ছা, ওইখানে উনি যান এবং আমার দাদু বাবার সঙ্গে কথা বলেন যে আমাদের ঠাকুর তৈরি করতে হবে। প্রথমে বাবা আসে ঠাকুর করতে সাহস করে, কিন্তু ঘটনা শুনে বাবা চলে যায়। আচ্ছা, কিন্তু তারপরে দাদুকে কি ঘটনা বলে, দাদু বলল আমাদের বংশ পরাক্রম হয়েছে ঠাকুর করাই ব্যবসা, শুদ্ধ আচারে যে ঠাকুর করা হয় কিচ্ছু হবে না। আমি মানে যারা মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার যাদের হয়ে যাচ্ছিল তাদেরকে মানে শুদ্ধ আচারে তারা করছিলেন না, মানে জানি না সেটা যে কারণেই হোক ওদের অঘটন ঘটেছিল। তারপরে আমার বাবা বা দাদু যখন এসে ঠাকুর গায়ে হাত দেন বা শুদ্ধ আচারে ঠাকুর করেন, তারপর থেকে আমাদের কোনো অসুবিধা হয়নি। মানে আপনার দাদুর থেকে চার পুরুষ এখন চলছে। এই শুদ্ধ আচারটা যদি একটুখানি মানে মানে কি কি আপনাদের মেনটেন মানতে হয়? শুদ্ধ আচার বলতে প্রস্রাব টোস্রাব পায়খানা টায়খানা গেলে আমাদের বেশিরভাগ গঙ্গা স্নান করিয়ে আমরা কাজ করতে হয়, এবং একটা বিড়ি খেলেও হাত ধুয়ে কাজ করতে হয়। নিষ্ঠা অনুভব করে, নিষ্ঠা পালন করে আমাদের ঠাকুর কাজ করতে হয়। এই জন্য এইভাবে আমরা দীর্ঘদিন চালিয়ে আসছি। আমার দাদু গিয়েছেন, বাবা গিয়েছেন, আমিও একটু বয়স হয়ে গেছে, এখন আমার পর্যায়ে আমার ছেলে সঞ্জয় পাল, সুজয় পাল, এরা আমার দুই ছেলে। তা সুজয় পালকে এখন দিয়ে আমার ছোট ছেলে, ওকে দিয়ে ঠাকুর তৈরি করাচ্ছি। আর আমি বয়স হয়ে গেছে, উপরে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা। আর এমনি এই যে মায়ের চক্ষুদান, সেইটার কি কোনো আলাদা রকমের কোনো বিধি নিষেধ কিছু আছে? বিধি কিছু নাই, ওটা যা রঙের কেনা রং দিয়ে হয়। আর অরিজিনাল গরুর মাঠের দুধ দুই নিয়ে এসে মায়ের চক্ষুদানে ওই দুধের রং দিতে হয়। আচ্ছা আচ্ছা। এটা একটা অন্য শিল্পীরা দেয় না। আচ্ছা, এটা আগাগোড়াই আমরা ব্যবহার করি। আচ্ছা, দুধ দিয়ে যে রংটাগুলো হয় একদম অরিজিনাল দুধ চাই। সেই রঙে মায়ের মানে মুখের উজ্জ্বলতা বাড়ে। ও, তার মানে মেন ব্যাপার হচ্ছে মানে খুব নিষ্ঠাটাই সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় জিনিস। মানে আপনি কাজ দিনে যতটুকুনি করুন না কেন সেটুকুই নিষ্ঠা করে আপনাকে ইয়ে করতে হবে। তার কারণ আমরা তো মৃৎশিল্পী, আমরা একাগ্রতভাবে মায়ের করেছে বলতে নাই, আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার পরিবর্তে যারা সাজায় তাদের ভাবে বলেছিলাম, কিন্তু তারা হয়তো বিড়ি ফিড়ি খেয়ে হাতটা ধোয়নি, তখন তাদের অসুবিধা হয়ে গেছে। যে কোনো কারণেই হোক মায়ের তাদের অঘটন ঘটেছিল। অবশ্যই এমনকি পিঠে মানে মা চাওয়ার মেরেছিলেন। আচ্ছা, সে বিরাট বিপদে পড়ে গিয়েছিল বা ভাড়া ভেঙে পড়ে গিয়েছিল অনেকবার। তা সেই জন্যই ওই জন্য যারাই ওখানে কাজের জন্য যুক্ত হবে প্রত্যেককেই সিনসিয়ার থাকতে হবে সব দিক থেকে, যে মায়ের যেন কোনো ত্রুটি না হয়। মায়ের কাছে ত্রুটি হলেই মা বিরূপ হবেই। একদম। আমি যে বিরূপ হয়েছিলাম, যাই হোক আমার এক ছাত্র কাজ করতে করতে হয়তো। আর এই মানে ঠাকুরের মানে প্রতিমা তৈরি কবে থেকে আপনি শুরু করেন, মানে কবে থেকে শুরু হয়? মায়ের একটা অনুষ্ঠান করে গায়ে মাটি হয়। আচ্ছা, সেই একটা তিথি থেকে গায়ে মাটি হয়। সেই গায়ে মাটি হয়ে যাওয়ার পর আমাকে কমিটি থেকে খবর দিয়ে তারপরে আমি মাকে এসে প্রথম এক মাটিটা খড় বেঁধে এক মাটি করি, তারপর সেটা ভালোভাবে শুকিয়ে যায়। অনেক জায়গায় তো এরকম নিয়ম আছে, জমিদার বাড়ি দুর্গাপুজোতে যে মৃৎশিল্পীকে আমন্ত্রণ করে নিয়ে আসতে হয়, সেটা আপনার ক্ষেত্রেও কি তাই? নিশ্চয়ই, অনেক আগে থেকে কমিটি সে আমাকে ফোন করে
যে আমাদের অমুক দিন গায়ে মাটি হবে, তাহলে তুমি আসছো কবে। আমরা তাদের যাদের ঠাকুরটা অনেক বড় ঠাকুর তো যাতে শুকায়, হ্যাঁ হ্যাঁ একদম 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 সেরকম টাইম নিয়ে আমি ওদের খবর দিয়ে দিই যে আমি যাব, এক মাটিটা করে আসবো। তারপরে মাসখানেক পরে আবার দো মাটিটা করি, সেটা শুকিয়ে যাওয়ার পর আবার এই রঙের প্রস্তাব নিই। তা এখন রং টং চলছে, আজকে শেষ পর্যায়ে। হ্যাঁ আজকে আজকে রং করে সাজিয়ে নিয়ে কালকে থেকে কালকে আমি এখান থেকে বিদায় নেবো। আচ্ছা কালকে আপনি চলে যাবেন নাকি এখানে? না, কালকে আমি এখান থেকে চলে যাবো। আমার বাড়িতে কারখানাতে অনেক কারিগর কাজ করছে, সেখানে মনসা ঠাকুর আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে এই প্রফেশনে কতদিন ধরে আছেন? আমি মনে করুন স্কুল ছেড়েছি 72 সালে, 1972 সালে স্কুল ছেড়েছি। তারপরেই তো আমার তো আর চাকরি বাকরি পাই না, যাই হোক হাতের কাজ বাবার সঙ্গে শিখেছি। তারপর বাবারা অবসর নেওয়ার পরে এই মায়ের দায়িত্ব আমি নিয়েছি। 72-73 থেকে মাকে আমি তৈরি করছি। 1972-73 সাল, প্রায় 50 বছরের বেশি হতে চললো। আমার এই 70 বছর বয়স হলো। এখন আমি না কাজ করলেও আমি আমার ছেলেদের নিয়ে এসে গাইড করে মাকে তৈরি করি। হ্যাঁ, তাও মানে প্রধান সেই সুপারভিশনের দায়িত্বে তো আপনিই আছেন। আমি থাকি। হ্যাঁ, ছেলেরা আপনার আন্ডারেই কাজ করছে, কিন্তু সমস্ত কিছু তো তাদেরকে আপনাকেই বলে দিতে হয়। আমি আছে বলি। আর এই যে মায়ের যে সাজ, এই সাজটা কোথায় তৈরি হয়? এটা এখন আগে হতো আপনার শান্তিপুরে। আচ্ছা আচ্ছা, সে গত হয়ে যাওয়ার পর থেকে এখন নবদ্বীপ থেকেই সাজটা আসে। তার সেও মারা গিয়েছে, তার ছেলে বর্তমানে। মানে সেটাও বংশ পরম্পরাতেই ধরতে গেলে না, সেটা বংশ পরম্পরা নয়, সেসব লোক তো নাই, যার জন্য এখন যাকে দেওয়া পায় তাকে দিয়ে তৈরি করা হয়। একদম, মানে এখন আপনার প্রতিমা শিল্পীর ক্ষেত্রেই ব্যাপারটা এখন চলে আসছে যে আপনার বংশের লোকেরাই করছে। এরপরে আমার 2 নাতি আছে, বলা যায় না আমরা গত হলে তারাও তো এইটি তৈরি হচ্ছে। হ্যাঁ, না তাদের তো করতে হবে, কারণ এটা তো আপনাদের বংশের সঙ্গে মিশে গেছে ব্যাপারটা, এটা আপনাদের একটা অঙ্গ। তারা যদি চাকরিও পেয়ে যায় তাহলে ওই মাকে তৈরি করে। একদম 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 একদম। হ্যাঁ, কি বলছিলেন? বলছিলাম কি, এই মায়ের এমনই অলৌকিক ব্যাপার আছে যে আমি মাকে আগে তো তখন এই টুল ছিল না, বাঁশের ভাড়া করতে তৈরি করা হতো। তা সে যাই হোক, বিড়ি খেয়েই হোক, প্রস্রাব করে পাই ধোয়নি, যে কোনো ঘটনা আমাকে লুকিয়ে গিয়েছিল, দিয়ে ভাড়ায় কাজ করতে করতে সেই মোটা বাঁশ, যেটা ভাঙার নয়, সেই বাঁশ ভেঙে ঝাম করে যখনই মট করে শব্দ হয়েছে, তখন আমি ভয়ে ঠাকুরের গায়ে উঠে পড়েছি। সেও কাঠামো ধরে ওপরে উঠে পড়েছে, আর সেই বাঁশ ভেঙে পড়ে গেল। আর আটচালায় প্রচুর লোক, তখন তো চালের ব্যবসা হয়, সব লোক ছুটে আসলো, মিস্ত্রি পড়ে গিয়েছে মনে হয়, এত শব্দ হলো কেন। তারপর সবাই ছুটে আসার পর হয়নি কিছুই, আমরা অসুস্থ হয়নি, মাটি ফাটি সব পড়ে গেল। কেন যে পড়ে গেল সেটা আমরা জানি না। কিন্তু যাই হোক, মায়ের কৃপায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু অলৌকিক, এই কারণেই মাকে বলি এত জাগ্রত মা। একদমই। যাই হোক মা, আমরা পাশে ধর্মশালা আছে, সেই ধর্মশালায় শুয়ে আছি, রাত দুপুরবেলায় মা যেন আবির্ভাব হয়েছে, কাকে ঘোড়া নিয়ে, মেয়ে রূপে, জ্যোতির্ময় রূপ নিয়ে মা গঙ্গা স্নান যাচ্ছে। মানে এগুলো ফিল করছেন আপনারা? এটা আমি বাস্তব দেখেছি। এখন আমি অনেকবার দেখেছি, আমি ভুক্তভোগী বলে আমার ভাগ্নে তখন কাজ করতাম আমার সঙ্গে, সে এসে বলছে মামা শিগগিরি ওঠো তো, দেখো কি সুন্দর একটা মেয়ে গঙ্গা স্নানে যাচ্ছে, জ্যোতির্ময় এক রূপ। আমি বাবা অনেক রূপ দেখেছি, ওসব তাকাতে নাই, দেখতে নাই, তুই একদম 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 একদম। যাই হোক, মা এত জাগ্রত, এরকম রাত্রিতে উনি স্নান করতে যান গঙ্গায়, আসেন, এ আমরা অনুভব করেছি। সেই জন্যই মাকে আমরা স্মরণ করি, এত বড় জাগ্রত। আপনি মানে এই মা মহিষমর্দিনীর মূর্তি কত বছর হলো মানে আপনি এই কাজটার সঙ্গে, মানে এই মায়ের মূর্তি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন? মনে করুন আমি তো 72 সাল 73 সাল থেকে আমি নিজে হাতে। তারপরে বাবার সঙ্গে তো তার আগে থেকে আপনি দেখছেন, বাবার সঙ্গে ছোটবেলায় এসে আমি সঙ্গে কাজ করেছি। তাও মোটামুটি 50 বছর আপনি ঠাকুর বানাচ্ছেন? আপনি হ্যাঁ। তার আগেও মনে করুন, যখন ভারত স্বাধীন হয় 1947, তখন বাবা এখানে এসেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা বা দাদু এসে ওই কাজ আরম্ভ করেছে, তখন থেকে আমাদের এই আপনাদের ফ্যামিলির ব্যাপারটা চলে আসছে। আচ্ছা, তো মানে আমরা মা মহিষমর্দিনীর যে মূর্তিকার রয়েছেন শ্রীযুক্ত
স্বপনচন্দ্র পাল। তো সেই পাল মহাশয়ের সঙ্গে কথা বললাম। উনি দীর্ঘ 50 বছর ধরে কালনার এই মা মহিষমর্দিনীর প্রতিমা প্রস্তুত করছেন। তো তার কাছ থেকে আমাদের এই জাগ্রত মা মহিষমর্দিনী সম্পর্কে অনেক কথা আমরা জানতে পারলাম, কিভাবে প্রতিমা তৈরি হয়, কি কি তার বিধিনিষেধ রয়েছে, সমস্ত কিছুই আমরা জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাই যে এত কথা আমার চ্যানেলের মধ্যে দিয়ে দর্শকের সামনে আপনি তুলে ধরলেন। একদম একদম মায়ের আশীর্বাদ, একদম একদম। তো আমরা এখানেই শেষ করছি। মা মহিষমর্দিনীর প্রতিমা প্রস্তুতের ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম। নমস্কার, ভালো থাকবেন।